নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আসন্ন কালী পুজো অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা, আর এই দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজো বা কালী আরাধনাকে কেন্দ্র করে আমাদের কিন্তু বেশ কয়েকটি নতুন নতুন এপিসোড, যে এপিসোডগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। আসলে বন্ধন বা সম্পর্ক দু প্রকারের হয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক, এবং এই দু প্রকারের সম্পর্কের মেল বন্ধনই কিন্তু একটি পুজোকে কেন্দ্র করে হয়ে থাকে। দীপান্বিতা অমাবস্যা, কালী পুজো, যেখানে মা কালীকে নিয়ে আমরা আলোচনা করব, দশমহাবিদ্যাকে নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক এবং কোথাও মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করব। একটি মানুষের সাথে একটি মানুষের বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে, তার মধ্যে অন্যতম একটি সম্পর্ক বিবাহিত জীবনের সমস্যা। এবং বিবাহিত জীবনে এই যে বিভিন্ন সমস্যা আসে, সেই সমস্যাগুলোর কারণ কি, কোথা থেকে এই সমস্যার উৎপত্তি, এবং বিবাহিত জীবনে এই সমস্যাগুলোকে কি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব? কালী পুজো বা দীপান্বিতা অমাবস্যা বা দশমী মহাবিদ্যাকে কেন্দ্র করে আমরা কি জীবনের অশুভ শক্তিকে বিনাশ করতে পারি? জীবনে কি শুভত্ব নিয়ে আসতে পারি? সত্যি কি আমাদের মুখের হাসিকে চওড়া করতে পারি? যে হাসিটা আমরা হাসছি সেটা অন্তর থেকে আসছে তো, নাকি সেটা লোক দেখানো হাসি? সেখানেও কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে ভালো পরামর্শ দিতে পারে যে হাসবেন যখন মন থেকে হাসুন, কোনো রকমের কৃত্রিম হাসির প্রয়োজনীয়তা নেই আপনার জীবনে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার পাশাপাশি যে সমস্ত মানুষগুলো অবশ্যই গৌতমদার কাছে গিয়ে উপকৃত এবং তারা বারবার নিজেরা জানাতে চায় যে তারা কতটা ভালো আছেন, সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। সবকিছু নিয়ে অনুষ্ঠান শুরু করে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো আছেন নিশ্চয় সকলে। দেখুন, আগামী যে তিথিগুলো রয়েছে সত্যি গুরুত্বপূর্ণ তিথি, কিন্তু সর্বপ্রথম আজকের যে আলোচনা অর্থাৎ এই বিবাহিত জীবন, অর্থাৎ এই যে বিবাহের আগে কিন্তু অনেক সমস্যা আসে অনেক জাতক জাতিকার। এগুলো প্রত্যেকটা দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্র তার গ্রহ নক্ষত্রের কানেকশন। আমি বারবার বলে থাকি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্ম ছক তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী আপনি কোথাও না কোথাও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনার জীবনকে নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে জায়গাটা রয়েছে, এই যে 27টা নক্ষত্র বললাম, এর কানেকশনটা আপনার ক্ষেত্রে কোন জায়গায় আছে, কিভাবে আছে? কারণ দেখা যাচ্ছে যে আপনার বিবাহের হওয়ার আগে বাধা তৈরি হয়েছে, অনেক ক্ষেত্রে হয়। সাধারণত আমি দেখেছি যে বিবাহের একদম সব ফাইনাল হয়ে গেছে, লাস্টে গিয়ে বিবাহের দেখা গেলো 2-3টে দিন হয়তো বাকি রয়েছে, তার আগেই তাদের বিবাহটা আর হলো না, ক্যান্সেল হয়ে গেল, ব্রেক হয়ে গেল। কেন হয় এগুলো? এগুলো জন্মছকের কানেকশন, আর কি না শত্রুতার কারণে হয়। তাহলে এইগুলোর কিন্তু সঠিক, আমি বারবার বলি, এটাও বলে থাকি যে সঠিক সময়ে সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিছু গাইডলাইন রয়েছে। যদি মেনে চলতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রগুলো ভালো হবে। যদি না হয় তাহলে, যদি না মেনে চলতে পারেন তাহলে সমস্যা তো অবশ্যই হবে। সেই রকমই আজকের যে আলোচনা, যে দেখা গেলো একটা জাতক জাতিকার বিবাহ হচ্ছে না, বিবাহের হতে গিয়ে বাধা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পরিবারের অন্যান্য মেম্বাররা তাকে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তায় থাকে। বিশেষ করে গার্জিয়ান যারা থাকে তারা কিন্তু ভীষণ ভীষণ চিন্তায় থাকে, সেই যে যার বিবাহ হচ্ছে না, এবং যার বিবাহ হচ্ছে না তার মধ্যেও কিন্তু একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়ে যায়। তাহলে এগুলোর কিন্তু সঠিক কারণ আপনার জন্মছকে কি কানেকশন আছে। মাঙ্গলিক দোষ, অনেক ক্ষেত্রে আমি বলি যে মাঙ্গলিক দোষ থাকলে অনেক সময় দেখা গেলো বিবাহ হতে গেলে বাধা হয়। যেমন অষ্টম মাঙ্গলিক, লগ্ন মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক, এই 3টে মাঙ্গলিকের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেক সময় বিবাহ হতে বাধা হয়। আর সপ্তম মাঙ্গলিক হলে বিবাহের পরে গিয়ে সমস্যা হয়, কারণ সমস্ত মাঙ্গলিক কিন্তু সমান না। দ্বাদশ মাঙ্গলিক যেটা, বিবাহের পরে গিয়ে সমস্যা হয়। তাহলে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে কি আছে, সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেগুলো যদি আপনি করতে পারেন আপনার ক্ষেত্রে জায়গাগুলো ভালো হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো শত্রুতা করে আপনার সন্তানটাকে বিবাহ হতে দিচ্ছে না, তাহলে সেটা একটা সমস্যা। সেগুলো কিন্তু জন্মছকের কানেকশনের ওপর ডিপেন্ড করবে। আপনার ক্ষেত্রে কোন ব্যক্তিটা আপনার ক্ষেত্রে সমস্যা করছে, আপনার সে জ্ঞাতি শত্রু না, আপনার পাড়া প্রতিবেশী শত্রু না, দেখা গেল যে তার কোনো অফিস কলিগ, সেখান থেকে শত্রুতা হয়ে তার বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে। তাহলে এইগুলো সেই জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করলে সেখান থেকে বলে দেওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা গেলো যে বিবাহের পর, আমরা এবার পরবর্তী যে লাইফটা যদি আমি ভাবি, তাহলে দেখবেন যে বিবাহের পরে
অনেক জাতক জাতিকারা খুব সুখী আছে, আবার অনেক জাতক জাতিকারা সুখী নেই। কেন হয়? কারণ এখানেও কিন্তু পার্ট পার্ট, অর্থাৎ এই যে ভাব বললাম 12টা ভাব রয়েছে আপনার জন্মছকের, সেই ভাবের কানেকশানের ওপর ডিপেন্ড করবে। কারণ যে বিবাহ হতে গেলে যেমন বাধা হয়, আবার বিবাহ হওয়ার পরে কিন্তু আর একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে আমি অনেক সময় দেখেছি যে হয়তো জাতক আর জাতিকা যাদের সঙ্গে দুজনের বিবাহ হলো, যাদের অর্থাৎ লাইফ পার্টনার আপনার যে আছেন বা বর্তমানে যিনি লাইফ পার্টনার আপনার, সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ ছিল হয়তো অনেক দিন, তাদের সঙ্গে দুজনের মধ্যে সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল 5 বছর 7 বছর ছিল, কিন্তু বিবাহ হওয়ার দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ কিন্তু সেটা সময় কাটলো না। 1 সপ্তাহ পরে দেখা গেলো তাদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা উঠতে শুরু করে দিল। কেন হয়? এইগুলো কিন্তু কিছু কিছু কানেকশন রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই বলবো। কেমন? একদম, অবশ্যই। তাই বিবাহ এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, অর্থাৎ লাইভ অনুষ্ঠানে আমরা এত ফোন পাই বিবাহকে কেন্দ্র করে, এত কেন বিয়ে হচ্ছে না, বিয়ের চেষ্টা যখন পরিবার করছে তারপরেও কেন বাধা আসছে, বিয়ে হয়ে গেছে এবং তারপর কেন সমস্যা আসছে, বিবাহিত জীবনে কেন ভাঙন তৈরি হলো, এবং ভাঙনের জন্য শুধুমাত্র হাজবেন্ড দায়ী তা নয়, হাজবেন্ডের ছাড়া ছাড়া পরিবারের অন্যান্যরাও দায়ী, বা বিবাহকে আটকে রাখা হয়নি। তো আমরা প্রায় কিন্তু লাইভ অনুষ্ঠানে এই ধরনের সমস্যাও কিন্তু পেয়ে থাকি। তো সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর বিবাহের সমস্যা পাশাপাশি সামনের শুভক্ষণ কালী পুজো আসছে, সব বিষয়গুলোকে নিয়ে দাদা আজকে শুরু, কারণ এগুলোর প্রতিকারের একটা নির্দিষ্ট শুভ মুহূর্ত একদম আসতে চলেছে। সেই জন্য আমি আজকের এই বিষয়টার উপর বেশি জোর দিচ্ছি, কারণ সেই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে, সেই সময়টা আসছে। আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ অনেক আমি দেখেছি যে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের আবার বর্তমান বিবাহিত জীবন খুব সুখের রয়েছে, কারণ তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট তিথি নক্ষত্র আগামী দিনে আসতে চলেছে। দেখুন যে বিবাহ অর্থাৎ দুজনের যে মেলবন্ধন, সেই জায়গাটা কতদিন থাকবে, কতটা থাকবে, কিভাবে থাকবে, কি তার নির্দিষ্ট কানেকশানগুলো রয়েছে আপনার জন্মছকে। যদি আপনার দ্বিতীয় ভাব পীড়িত হয়, তাহলে আপনি দেখবেন যে আপনার শ্বশুরবাড়ির যারা রিলেটিভ আছে তারা আপনাকে সহযোগিতা করবে না। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে ভীষণ কঠিনতম একটা সমস্যা। পরিবারের যদি অন্যান্য, আপনি যে পরিবারে গেছেন, যে সংসারে গেছেন, সেই সংসারের অন্যান্য মেম্বাররা যদি আপনার সঙ্গে সঠিকভাবে ভালোভাবে কথা না বলে, যদি সহযোগিতা না করে, যদি অ্যাডজাস্টমেন্ট না করে, তাহলে দেখবেন যে বিভিন্ন পদে পদে আপনার বিপদ। এবং কিছু দেখা গেল করলেন না, হ্যাঁ, সেইটা নিয়েও দেখা গেল আপনার সমস্যা তৈরি করবে, এবং আপনার যে লাইফ পার্টনার আসবে তার সঙ্গে আপনার বিষয়ে বিষিয়ে দেবে, দিয়ে দুজনের মধ্যে একটা ফাটল বা ভাঙন ধরানোর চেষ্টা করে। তাহলে এইগুলো সাধারণত হয় একদম প্র্যাকটিক্যাল। কারণ আমি কিন্তু চেম্বারে বসে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা তারা বলে এবং তাদের কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে রিসার্চ করে এই বিষয়গুলো বলছে, এবং প্রত্যেকটা নিখুঁতভাবেই হবে আপনাদের। এবং এগুলো হয় সাধারণত যদি দ্বিতীয় ভাব কোনো পীড়িত হয়ে যায় কোনো জাতক জাতিকার, তাহলে এটা শ্বশুরবাড়ির তরফ থেকে দেখবেন যে সহযোগিতার জায়গা আসে না। আর সপ্তম ভাব, যদি আপনার লাইফ পার্টনার, আপনার সপ্তম ভাব কি জায়গায় আছে, যেমন ওই বলছিলাম পঞ্চম ভাব খুব ভালো ছিল, সেই জন্য হয়তো আজকে আপনার প্রেম করে বিবাহের জায়গা, লাভ ম্যারেজ হয়েছে আপনার, এবং 5 বছর বা 7 বছর আপনাদের দুজনকে চেনেন, কিন্তু বিবাহের পর দেখা গেলো সপ্তম কানেক্ট হবে, অর্থাৎ পঞ্চম থেকে কানেকশন, পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন ছিল, পঞ্চমটাকে লাইট হয়ে যাবে, পঞ্চম লাইট হয়ে গিয়ে সপ্তম আপনার পাওয়ারফুল হবে বিবাহের পর। তাহলে ওই সপ্তম যদি নিচস্থ হয়ে যায়, ওই সপ্তম পতি যদি কম্বাস্ট হয়ে যায়, ওই সপ্তম পতি যদি কোনো কারণে দেখা গেলো সমস্যা কোনো দুস্থানে গিয়ে অবস্থান করে, তাহলে দেখবেন যে ওই পঞ্চমের আর কানেকশন পাচ্ছে না, অর্থাৎ যে প্রেম ভালোবাসাটা আপনাদের দুজনের মধ্যে ছিল সেইটা আস্তে আস্তে পুরো শেষ, নেই আর কিছু আপনাদের মধ্যে, এইসব জায়গা নেই, কারণ সপ্তম পীড়িত হয়ে গেছে, বিবাহের পর সপ্তম কানেকশন নিয়ে নিয়েছে। সেই জন্য দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ টেকে না, কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো ক্ষেত্রে 1 বছর, ওই সপ্তম যদি পীড়িত হয়ে যায়, তাহলে তার জন্য প্রতিকার প্রতিবেদন। আমি এই যে বারবার বলি যে হয়তো আপনাদের ক্ষেত্রে আপনারা চেনেন, দুজনকে জানেন, বিবাহ করতে যাচ্ছেন, কিন্তু তবু একবার জটুক বিচার করে দেখে নিন যে আপনাদের ক্ষেত্রে কোন সমস্যাটা রয়েছে, সমস্যাটা তার প্রতিকার প্রতিবিধান করা যাবে কিনা,
করে নিয়ে তারপরে বিবাহ করুন, তাহলে আপনার এই সমস্যার মধ্যে পড়তে হবে না, ওই আইনি জায়গায় পুলিশের দুয়ারে গিয়ে দৌড়াতে হবে না, কোর্টে যেতে হবে না, কারণ দেখা গেলো এই জায়গাটা অলরেডি শুরু হয়ে যাবে। তার আগে প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি। আর ওই যে দেখা যাচ্ছে যে সপ্তম পীড়িত হলে যেমন বললাম লাইফ পার্টনারের সঙ্গে ডিটাচমেন্ট হয়ে যায়, হয়তো পরিবারের মানুষগুলো আপনার সঙ্গে সহমত দেবে, কিন্তু আপনার লাইফ পার্টনার আপনারকে কিন্তু কোনোভাবে লাইক করতে চাইবে না। তাহলে এটা একটা বড় সমস্যা, এবং সেক্ষেত্রে দুজন একসঙ্গে থাকাটাও খুব কঠিন জায়গা হয়ে যায়। তাহলে এটা যেমন হয়, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাতক জাতিকার একটা নির্দিষ্ট ভাব, কারণ এই 12টা ভাব আমাদের দেওয়া আছে জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটা ভাবের কিন্তু গুরুত্ব রয়েছে। তাই ওই চতুর্থ ভাব আপনার জীবনের কতটা সুখ পাবেন আপনি, চতুর্থ ভাব থেকে সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জায়গা দেয় প্রত্যেকটা মানুষের। তা আপনি কতটা সুখী হতে পারবেন সেটা আপনার ওই চতুর্থ ভাব থেকে কিন্তু ক্যালকুলেশন হয়। সেই চতুর্থ ভাব দেখা গেলো পীড়িত হয়ে গেল, সেই চতুর্থ ভাব দেখা গেলো দুস্থানে গিয়ে অবস্থান করছে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ হচ্ছে আমাদের দুস্থান। তাহলে সেই চতুর্থ ভাব দেখা গেলো দ্বাদশে গিয়ে কানেকশন হয়েছে, চতুর্থ ভাব দেখা গেলো ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করছে। তাহলে আপনার সুখের জায়গাটার সুখ তো নেই, বরঞ্চ কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি যেতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার ওই বৈবাহিক জীবন কিন্তু দুঃখময়, কষ্টময় থেকেই গেল। আপনার সারাটা জীবন হয়তো সেই চতুর্থ ভাব পীড়িত হলে সারাটা জীবন আপনি কষ্টের মধ্যে দিয়ে, দেখবেন অনেক মানুষ আছে সে ছোটোর থেকেই কষ্ট তার জীবনে লেগেই আছে, কোনোভাবে সে সেখান থেকে বেরোতে পারে না। তা জানবেন আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব পীড়িত হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব আর দ্বাদশ ভাব এগুলোর কানেকশন রয়েছে। দাম্পত্য সুখ জীবনে আপনার ক্ষেত্রে কতটা আছে আপনার ভাবের, অর্থাৎ ওই 12টা ভাবের অষ্টম ভাব বলে দেবে কতটা আপনি সুখী আছেন, আর দ্বাদশ ভাব বলে দেবে আপনার ক্ষেত্রে কতটা সুখী আছেন। কারণ দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের জায়গা, সেটা নির্দিষ্টভাবে কানেকশন করছে আপনার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল জায়গা রয়েছে। তাহলে এইগুলো দেখা যাচ্ছে যদি কোনো কারণে সমস্যা থাকে তাহলে একটা দাম্পত্য জীবনে অশান্তি সব সময় থাকবে, এবং একটা সময় গিয়ে দেখা গেলো সেটা ডিভোর্সের জায়গা চলে আসে। আমার কাছে অনেকেই আসে, দেখা গেলো যে না তাদের মধ্যে ডিভোর্সের জায়গা নেই, যাদের ডিভোর্সের জায়গা আছে বলেই দিই যে হ্যাঁ আপনার ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের জায়গায় রয়েছে, এবং সেগুলো কিছু কিছু রেকটিফিকেশনের জায়গা রয়েছে, কিছু কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গাও রয়েছে। সে যদি সেইভাবে চলতে পারে, তার কিছু লাইফ অর্থাৎ লাইফস্টাইলের কিছু পরিবর্তন সে যদি করতে পারে, তাহলে সেই জায়গা কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে জায়গাগুলো ভালো হয়ে যাবে। তাহলে এইগুলো গাইডলাইন যেমন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, এবং এই কিছু কিছু সময় রয়েছে। দেখা গেলো যে এই যে ভাবগুলো বললাম যে শুধু আপনার লাইফ পার্টনার, কিন্তু দেখা গেলো লাইফ পার্টনারও আপনার জন্য খুব ভালো জায়গায় কানেকশন রয়েছে, খুব আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে, আপনার পরিবারের মানুষগুলো আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে চলে, তবুও আপনাদের মধ্যে সুখটা নেই। কেন নেই? কারণ আপনার সন্তান হতে গেলে সমস্যা, সন্তানের জায়গায় সমস্যা আছে। কারণ বৈবাহিক জীবন মানে অনেক কিছু ডিপেন্ড করে, সেখানে অর্থ ডিপেন্ড করে, সেখানে সন্তানের জায়গা ডিপেন্ড করে, সেখানে আপনার লাইফ পার্টনার কতটা ভালো আছে সেটা দেখতে হয়, আপনার সংসারের অন্যান্য মেম্বাররা তারা কতটা ভালো আছে, এগুলো সবগুলোর ওপর ডিপেন্ড করে একটা সংসার টিকে থাকে। তাহলে সেই জায়গাগুলো কত আছে, অর্থাৎ সন্তানের ক্ষেত্র যখনই আপনাকে ইন্ডিকেশন করবে তখন আপনার জন্মছকের শুক্র এবং মঙ্গল কতটা পাওয়ারে আছে দেখতে হয়। দেখা গেল যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মঙ্গলটা পীড়িত হয়ে গেছে, মঙ্গল নিচস্থ আছে, মঙ্গল কেতুযুক্ত হয়ে আছে, আর মঙ্গল দেখা যাচ্ছে যে সমস্যা আছে, এবং এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব আপনার পীড়িত হয়ে গেছে। তাহলে দেখবেন সন্তানের জন্য চেষ্টা করছেন বা সন্তান আসছে না, বিভিন্ন ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, কোনোভাবে সন্তান আসছে না। তাহলে এই জায়গাগুলো রয়েছে। আর কি রয়েছে না, দেখা গেল পঞ্চমপতি ষষ্ঠের সঙ্গে কানেকশন হয়ে শত্রুতা কেতুযুক্ত হয়ে গেছে। তাহলে আপনার খুব নিকট আত্মীয় আপনার সন্তানটাকে, সন্তান আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে আপনার সন্তান, তাহলে জানবেন যে আপনার কোনো শত্রুতার কারণে ওই সন্তান মিসক্যারেজ হচ্ছে বারংবার, বা দেখা গেল আপনার পূর্ব জন্মের কোনো কর্মফলের কারণে আপনার ওই সন্তান আসছে না। তো এগুলো কিন্তু সাধারণত দেখা যায়, এবং এইগুলোরই প্রতিকার প্রতিবিধান রয়েছে। এই যে সামনের যে দীপান্বিতা অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, কারণ এখানে
যেমন শুক্র বললাম, তার সঙ্গে সঙ্গে যেমন মঙ্গল বললাম, প্রত্যেকটার কিন্তু ইষ্ট দেবী আছে এবং ওই দশ মহাবিদ্যার মধ্যে এগুলো অবস্থান করছে। আমি বলবো সবগুলো আলোচনা করবো। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এই শুক্র আর মঙ্গল, ছেলেদের ক্ষেত্রে শুক্র যদি কম্বাস্ট হয়ে যায়, শুক্র যদি নিচস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সন্তান আসতে চায় না। যেমন মেয়েদের বললাম মঙ্গল যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে সন্তান আসছে না, কারণ মঙ্গলটা ইন্ডিকেশন করে, ব্লাডকে ইন্ডিকেশন করে, এবং সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা থাকবেই। তাহলে সেই জায়গাগুলো কতটা ভালো আছে, কতটা কি আছে, এইগুলোর হিসাবের বিষয় সবটা তার উপর ডিপেন্ড করে। এইবার দেখা যাচ্ছে এই যে শুক্র মঙ্গলের কানেকশন সব ঠিক আছে, কিন্তু সেখানে কোথায় কেতু যুক্ত হয়ে গেছে শুক্রের সঙ্গে, শুক্রের সঙ্গে কেতু, মঙ্গলের সঙ্গে কেতু না, শুক্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে গেছে। আর কখনো মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, কারোর ক্ষেত্রে আছে, এবং সেটা পঞ্চমের সঙ্গে কানেকশন পেয়েছে বা সপ্তমের সঙ্গে কানেকশন পেয়েছে। তাহলে এই সকল জাতক জাতিকার কি হবে, তৃতীয় ব্যক্তির কানেকশন হয়ে যাবে, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, অর্থাৎ আপনাদের দুজনের মধ্যে আর একটা ব্যক্তি সেখানে এন্ট্রি নিয়ে নেবে, নিয়ে আপনাদের সংসারটাকে একদম সর্বশান্ত, মানে একদম স্পয়েল করে দেবে। আপনি ভাবতেই পারবেন না কি এই জায়গার থেকে এই জায়গা কিভাবে আসলো। অর্থাৎ ওই শুক্র কেতু, শুক্র মঙ্গল, মঙ্গল রাহু, এই যে কানেকশনগুলো তৃতীয় ব্যক্তির যোগ করে দেয়। হয়তো আপনি কোনোভাবে ভাবেননি এইরকম পরিস্থিতি আসবে, কিন্তু দেখা গেলো একটা সময় চলে এসছে, সমস্যাটা অনেক গুণ বেড়ে যাবে, এবং সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের জায়গা বর্তমান সমাজে এই কানেকশনের কারণে ডিভোর্সের জায়গা, মানে দেখা যাচ্ছে যে যত ডিভোর্স হচ্ছে তার মধ্যে 80% ডিভোর্স হচ্ছে এই কারণে, অর্থাৎ এখানে তৃতীয় ব্যক্তির এন্ট্রি নেওয়ার কারণে। তাহলে আপনার জীবনে কি আছে, আপনার লাইফ পার্টনারের জীবনটা কি আছে, সেটা আপনার জন্মছক বলে দেবে। আর কখনো কখনো দেখবেন যে কোনো কারণে শত্রুতা, কোনো কারণে কালা জাদু, কোনো কারণে যে তন্ত্রের বিভিন্ন প্রয়োগেও ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আসে। হয়তো এই যে অর্থ একটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে বৈবাহিক জীবনে, অর্থ যদি অর্থের সঠিক চাহিদা আপনি, অর্থাৎ অর্থের যদি সঠিক যোগান যদি আপনি না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে সমস্যা আসবে। তাহলে অনেক কিছু যুক্ত রয়েছে, একটা বৈবাহিক জীবনকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু যুক্ত রয়েছে। সেই সংসার কিন্তু শিব পার্বতী, সেখানেও কিন্তু সেই তার সঙ্গে সেই সংসার, দেখবেন যে অনেক মন্ত্র রয়েছে, তার মধ্যে সংসার কথাটা রয়েছে। তাহলে এই যে কানেকশন, তাই এই যে কালী পূজা রয়েছে, কালী পূজা অর্থাৎ এই যে কালী পূজা, দীপান্বিতা অমাবস্যা বা বিভিন্ন যে অমাবস্যার তিথিগুলো রয়েছে, সেই অমাবস্যার তিথিগুলো এই প্রতিকার প্রতিবিধান, যে যে সমস্যাগুলো বললাম তার প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট সময়। কারণ এই যে কালী, অর্থাৎ কালকে হরণ করেন যিনি, তিনি হচ্ছেন কালী। কালীর আর এক রূপ, মানে অর্থাৎ আমরা জানি যে পার্বতীর কিন্তু 10টা রূপ তিনি দেখিয়েছিলেন যখন তিনি তার পিতৃগৃহে যাওয়ার জন্য শিবের কাছে অনুমতি নিতে গেছিল, এবং শিব বারংবার তাকে নিষেধ করছিল, কিন্তু তখন ভয়ঙ্করভাবে তাকে ভয় দেখানোর জন্য শিবের, অর্থাৎ পার্বতীর 10টা রূপ সেখানে দেখিয়েছিলেন, সেই 10 মহাবিদ্যা। আর এই প্রথম দেবী হচ্ছেন মা কালী। আর এই কালী কথাটা আসছে, আর একটা বিষয় রয়েছে এখানে, কাল হচ্ছে মহাকাল, আর তার সঙ্গে যুক্ত হয়েছে শক্তি, অর্থাৎ মহাকাল শিবের সঙ্গে শক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে কালী। তাই লি হচ্ছে শক্তি। তাই এইখানে এই কানেকশন, যেটা আগামী দিন, আগামী তিথি নির্দিষ্টভাবে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি। এবং এখানে দেখুন বারংবার এখানে তো আমরা যেগুলো দেখি যে শ্যামা মায়ের যেমন পুজো হয় আদ্যাশক্তি, অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু এখানে বিভিন্ন এখানে তন্ত্র অনুসারে কালী হচ্ছে 10 মহাবিদ্যার প্রথম দেবী, এবং শাক্তমতে কালী হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি কারণ। এবং বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপে বিভিন্ন জায়গায় পুজো হয়ে থাকে। তাই সেই কালীর যেমন প্রথম মহাবিদ্যা, অর্থাৎ 10 মহাবিদ্যার প্রথম দেবী, সেই রকমই এখানে কিন্তু আরও অন্যান্য দেবী রয়েছে। অর্থাৎ এই যে 10 মহাবিদ্যার যদি প্রয়োগ করা হয়, যে সমস্যাগুলো আপনার জীবনের সমস্যাগুলো তো আসছে, সমস্যাগুলোর কখন কোন গ্রহের কারণে আসছে,
আজকে হয়তো শুক্রর কারণে হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেছে একটা জাতকের মধ্যে, বা মঙ্গলের কারণে কোনো সমস্যা তৈরি হয়ে গেছে, বা অন্য বিভিন্ন যে 9টা গ্রহ রয়েছে তার কারণেই হয়তো সমস্যা তৈরি হচ্ছে, বা শত্রুতার কারণে কোনো তন্ত্র প্রয়োগ বা কোনো কালা জাদু, যেটা ব্ল্যাক ম্যাজিক বলেন আপনারা, তার প্রয়োগে হয়তো আপনার ক্ষেত্রে খাওয়ার সময়টা ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এই দশ মহাবিদ্যার প্রয়োগ ওই অমাবস্যা, যে কোনো অমাবস্যা তিথিতে হয়, কিন্তু যেহেতু এই দীপান্বিতা অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নির্দিষ্টভাবে রয়েছে যে কালী পূজাই হচ্ছে, অর্থাৎ দশ মহাবিদ্যার প্রথম দেবীর এই নির্দিষ্ট তিথিতে পুজো হচ্ছে। কারণ কালী হচ্ছে শনির, অর্থাৎ আমাদের যে শনি গ্রহটা রয়েছে, শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মা কালী। এবং ঠিক সেই রকমই এই যে 7টা গ্রহ বললাম, অর্থাৎ তারা মা, অর্থাৎ দ্বিতীয় দেবী হচ্ছে মা তারা, দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী, তিনিও কিন্তু মা তারা, এবং ইনি হচ্ছেন বৃহস্পতির ইষ্ট দেবী। সেই রকমই বুধের ইষ্ট দেবী হচ্ছেন মাতা ষোড়শী, এবং ভুবনেশ্বরী হচ্ছেন মাতা, অর্থাৎ মাতা ভুবনেশ্বরী, উনি হচ্ছেন শুক্রের ইষ্ট দেবী রয়েছেন। আর ছিন্নমস্তা, দেখবেন যে ছিন্নমস্তার আমরা পুজো করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে রাহুর ইষ্টদেবী। আর কেতুর ইষ্টদেবী হচ্ছেন ধূমাবতী। আর মাতা বগলা হচ্ছে মঙ্গলের ইষ্টদেবী। যেমন দেখবেন মাঙ্গলিক দোষ বা বিভিন্ন মঙ্গলের কারণে সমস্যাগুলো হয়, তাহলে মাতা, অর্থাৎ মঙ্গলের যিনি ইষ্টদেবী হচ্ছেন সেটা হচ্ছে মাতা, অর্থাৎ বগলামুখী। আর মাতঙ্গিনী হচ্ছেন রবির। তাহলে মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গাটা সমস্যা আছে, আইনি কোনো সমস্যায় জড়িয়ে গেছেন, মামলা মকদ্দমা চলছে, এবং সেক্ষেত্রে মাতঙ্গিনীর প্রয়োগ। আর মাতা কমলা হচ্ছে চন্দ্রের ইষ্টদেবী। মানসিক যন্ত্রণায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন, অর্থ জায়গা ধরে রাখতে পারছেন না, এই যে বিভিন্ন ধরনের, তাই এই হচ্ছে দশ মহাবিদ্যার কানেকশন রয়েছে। আর মাতা ভৈরবী হচ্ছে আপনাকে নিজেকে সঠিক জায়গায় রাখতে হয়। মাতা ভৈরবীর প্রয়োগ মানে আপনার যে নির্দিষ্ট পয়েন্টগুলো রয়েছে বিভিন্ন, এগুলো অন্য একটা কানেকশন, সেগুলো আর আনছি না। তা মাতা ভৈরবীর প্রয়োগ কিন্তু অন্যরকম। সেটা মাতা ভৈরবীর প্রয়োগ মানে বলা হয় যে হয়কে নয় করে দেওয়া যায়। তাহলে এগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রয়োগগুলো করতে হয়। তাই আগামী যে তিথি, অমাবস্যা তিথি, এবং তার সঙ্গে সঙ্গে দশ মহাবিদ্যার প্রথম দেবীর নির্দিষ্টভাবে পুজোর নির্দিষ্ট তিথি, সেই জন্য আপনার জীবনে যত রকমের সমস্যায় আছে থাকুক না কেন, সেই সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট তিথি রয়েছে, সেই সময়টাকে কাজে লাগান। একদম। আমরা আজকে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো, সেই সময়টাকে নিয়ে যেরকম আলোচনা করছি, পাশাপাশি আমাদের বিবাহ বা বিবাহিত জীবনের বিভিন্ন সমস্যা নিয়েও কিন্তু আলোচনা করছি। যখন ডক্টর গৌতম শাস্ত্রী এই নামটা যায়, তার পাশাপাশি দেখবেন লেখা থাকে পিএইচডি ইন অ্যাস্ট্রো, অর্থাৎ অ্যাস্ট্রোলজি, এই সাবজেক্টটার উপরে তার বিশাল জ্ঞান রয়েছে। তিনি একজন বাস্তুবিদ, অর্থাৎ বাস্তুর কতটা ভূমিকা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ার জন্য সেদিকটায় তার নজর রয়েছে। হস্তরেখাবিদ, আপনার হস্তরেখা কি বলছে সেদিকে নজর রয়েছে। পাশাপাশি স্পিরিচুয়াল গাইড তিনি, অর্থাৎ বিভিন্ন রকম আধ্যাত্মিক দিক নিয়ে তার আলোচনা, এবং বিভিন্ন রকম আধ্যাত্মিকতার মধ্যে থেকে আপনাদের জীবনের সমস্যা থেকে সমস্যামুক্ত জীবনে পরিণত করার দায়িত্ব কিন্তু তিনি নিয়ে থাকেন। তাই জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসুক না কেন, তার সমাধানের জন্য এই মানুষটি সর্বদা কিন্তু আপনার সাথে রয়েছে। যারা কালী পুজো, দীপান্বিতা অমাবস্যার এই পাওয়ারফুল দিনটাকে কাজে লাগাতে চান, দশমহাবিদ্যার মধ্যে থেকে আপনার সমস্যা অনুযায়ী নিজের ক্রিয়া করাতে চান, তাদের জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969, এই নাম্বারে যোগাযোগ করুন বা ফোন করুন 8335805241 এই নাম্বারে। সোমবার, রবিবার করে কাঁচরাপাড়া চেম্বারে আপনারা পাচ্ছেন, অবশ্যই সোমবার করে পাচ্ছেন ব্যারাকপুর এবং শ্রীরামপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার করে, অবশ্যই কিন্তু কালীঘাট লেকমলের একেবারে পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া বুধবার করে আপনারা হাওড়াতে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন, এবং শুক্রবার করে কিন্তু কলকাতার বন্ধুরা হাতিবাগানে পেয়ে যাচ্ছেন। কামিং স্যাটারডে, আগামী শনিবার কিন্তু আপনারা বর্ধমান চেম্বারে পাচ্ছেন। তবে সব থেকে ফোন নাম্বার নোট করুন, এবং অবশ্যই কালী পুজোর দিনগুলোকে কাজে লাগান। এবং পাশাপাশি প্রত্যেক বছর এই কালী পুজো এবং গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে বা প্রত্যেকটি দিনেই মানুষ কিন্তু তার কাছে ভিড় জমায়, কারণ জানেন সকলে যে মানুষ সমস্যামুক্ত জীবন যদি লাভ করতে চায় তাহলে অবশ্যই গৌতম দাস শরণাপন্ন হতে হবে। তো যে মানুষগুলো পৌঁছে গিয়েছিলেন তার কাছে, তারা কি বলছেন, তারা কতটা ভালো আছেন, আপনারা শুনতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে আপনাদের আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী।
পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি
কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিই। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে মোটামুটি চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছাড়া চেম্বার দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু।
আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।